হাই, গুড মর্নিং। তোমাদের থার্ড সেমের গ্রুপের জেনারেল ক্লাস নিচ্ছি আজকে। তোমাদের সিলেবাসে আমার যে পোর্শনটা আছে তার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এখান থেকে আর আজকে একটা ক্লাস করছি এবং আগামী দিনে আর একটা ক্লাস করবো। বড় প্রশ্ন তাহলে শেষ হয়ে যাবে, তারপর আমরা শর্ট প্রশ্নের দিকে যাব। তো আজকে যেটা একটা 5 মার্কের একটা কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করব। আমরা অরঙ্গজেব পড়ছিলাম, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জানা উচিত যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য औरंगजेब কতখানি দায়ী ছিলেন। कितना रिस्पॉन्सिबल था औरंगजेब मुगल बादशाही के पतन के पीछे। तो ये बहुत जानना बहुत जरूरी है, सबको जानना भी चाहिए। एज ए हिस्ट्री स्टूडेंट्स ये बहुत एसेंशियल हो जाता है। तो हम लोग शुरू करते हैं। যদুন বিভিন্ন আচ্ছা, ঔরঙ্গজেব সম্পর্কে আমরা যে দুটো তিনটে ক্লাস যেটা পড়েছি এবং সেখানে আমরা দেখেছি যে দুদল ঐতিহাসিকের বিভাজন। ঔরঙ্গজেবকে একদল বলছেন যে তিনি অত্যন্ত খারাপ ছিলেন এবং তার নিজের দোষেতে এরকমগুলো মুঘল সাম্রাজ্যের অনেক ক্ষতি হয়েছিল। আর একদল ঐতিহাসিক বলছেন যে মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেব পরিস্থিতির শিকার হয়েছিলেন এবং অর্থনৈতিক সংকটের কারণে এই পরিস্থিতি হয়েছে। তাহলে আমরা দুটো দল আমরা দেখতে পাই। এখানেও আমরা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিলেন এই ব্যাপারটার মানে আমরা যদি বিশ্লেষণ করি, এখানেও দুটো দল ঐতিহাসিক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এক দলে রয়েছেন বিখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার এবং বিখ্যাত ঐতিহাসিক এ.এল. শ্রীবাস্তব, বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এই তিনজনের যদি বক্তব্যকে আমরা দেখি তাহলে এনারা বারবার যেটা বলেছেন যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব ভীষণভাবে দায়ী ছিলেন। এরপরে তারা দেখাচ্ছেন কোন কোন দিক দিয়ে দায়ী ছিলেন, সেটা আমরা জাস্ট একটা একটা করে এরপরে কিন্তু দেখি। সেটা হচ্ছে যে औरंगजेब प्रथम पॉइंट फर्स्ट, ये हिस्टोरियंस इन्होंने बोल दिया औरंगजेब ही सबसे रेस्पॉन्सिबल था मुगल पीरियड का जब खत्म होने के पीछे। पहला कारण औरंगजेब का पर्सनल कैरेक्टर। औरंगजेब बहुत ही शकील मतलब शक करने वाला आदमी था। मतलब जो एम्परर थे वो बहुत शक करते थे, किसी के ऊपर कुछ भी विश्वास नहीं करते थे। इवन उनके जो लड़का था, जो भी जितना भी लड़का लड़की था, लड़की तो रेफरेंस नहीं मिलता लेकिन लड़का बहुत था, तो उनके ऊपर उनका विश्वास कभी नहीं रहा। तो एजন্য তিনি যেহেতু বিশ্বাস ছিল না, যেন প্রশাসনের প্রত্যেকটা কাজ তিনি নিজে চোখে দেখতেন, নিজে বিশ্লেষণ করতেন, তারপরে তিনি কিন্তু সিদ্ধান্ত নিতেন। এমনকি মন্ত্রীদের যে ডিসিশন সেটাও পর্যন্ত তাকে ইনফর্ম করতে হতো এবং যার জন্য মন্ত্রীরা অনেক সময় কি হয়েছে, বিপদের সময় তারা নিজেরা পর্যন্ত ডিসিশন নিতে পারতেন না। তো এরকম একটা জটিল পরিস্থিতি औरंगजेबের সময়কালে কিন্তু মানে ছিল। বিশেষ করে মানে একটা ক্ষেত্রে দেখা গিয়েছে যে যেহেতু সিস্টেমটা তিনি রাজ দরবার এরকম ভাবে বানিয়ে রেখেছিলেন এবং যার কারণে ধরো তোমরা সবাই জানো যে তিনি প্রায় 26 বছর দাক্ষিণাত্যে কাটিয়ে দিয়েছেন, বিজাপুর গোলকুন্দাতে। এখন দক্ষিণ ভারতে এই যে কর্ণাটক মহারাষ্ট্রতে এবং দিল্লিতে তিনি নেই, দীর্ঘদিন 25-26 বছর নেই। না থাকার কারণে দিল্লির উত্তর ভারতবর্ষে প্রচুর বিদ্রোহ দেখা দিয়েছিল এবং বিদ্রোহ দেখা দেওয়ার কারণে ওখানে যে প্রশাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, মানে নিশ্চল হয়ে পড়েছিল। ওখানে যারা মন্ত্রী বলতে কিছু অফিসার্স তো উত্তর ভারতবর্ষে দিল্লিতে ছিলেন, তারা পরামর্শ চেয়ে পাঠিয়েছিলেন औरंगजेबের কাছে। তারা স্বাধীন ডিসিশন নিতে পারছিলেন না। এমনকি তার যে একটা ছেলেকে রেখে দেওয়া হয়েছিল বাহাদুর শাহ জাফরকে, এবং বাহাদুর শাহ অত্যন্ত বয়সকালে তিনি সিংহাসনে বসেছেন এবং যার ফলে তার আপব্রিঙ্গিংটাও তো ওইরকম ভাবে করা হয়েছে যে বাবার কাছে পরামর্শ নিয়ে তবে তিনি প্রশাসন চালাবেন। অর্থাৎ প্রশাসনের অভিজ্ঞতা তার ব্যক্তিগতভাবে মোটেই ছিল না এবং যে কারণে তিনি বাবাকে বারবার চিঠি লিখেছিলেন যে আপনি দিল্লিতে ফেরত আসুন, কিন্তু তিনি কোনো কথা শোনেনি, যার ফলে ডিসিশন নিতে অনেক দেরি হয়ে গিয়েছিল।
তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অরঙ্গজেবের এই যে সন্দেহপ্রবণ মন এবং ডিসিশন কাউকে নিতে না সাহায্য করা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি কারোর উপর না ছেড়ে দেওয়াটা মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল। তো যখন 1707 সালে মারা যাচ্ছেন তখন কিন্তু দক্ষিণ বিজাপুরেতে তিনি মারা যাচ্ছেন। তিনি বিজাপুর গোলকুন্দা বর্ডার অঞ্চলে, এবং ওখানে দিল্লিতে তারপরে কিন্তু বিদ্রোহ দেখা দিয়েছে। এবং আমরা জানি যে খুব অল্প সময়ের মধ্যে 1707 থেকে 1717 এই অল্প সময়ের মধ্যে মুঘল সাম্রাজ্য প্রায় শেষের দিকে চলে গিয়েছিল, ধ্বংসের দিকে। तो इससे पता चलता है कि इतना संदेह प्रबंध था वो अपने लड़का तो छोड़ो, मंत्री कुछ भी किसी के ऊपर विश्वास नहीं था। इसके चलते जब उन्होंने साउथ इंडिया में 25 इयर्स उन्होंने स्पेंड कर दिए, और जब उत्तर भारत दिल्ली में उनका युद्ध चलना शुरू हो गया, षड्यंत्र शुरू हो गया, बहुत सारे जाट सतनामी ये सब लोग जो फार्मर्स थे ये लोग विद्रोह करना शुरू कर दिए थे, डिसीजन नहीं ले पा रहे थे। दिल्ली में जो लोग ऑफिसर बैठे थे औरंगजेब को पत्र लिख रहे थे, क्या परमिशन दीजिए। और खुद उनका लड़का था बहादुर शाह, तो वो भी बार बार अपने पापा को चिट्ठी लिखे थे कि आप आइए, यहाँ पर हालात ठीक नहीं है, लेकिन वो डिसीजन लेने में बहुत देरी हो गया था। तो इसके चलते नॉर्थ इंडिया में बहुत सारा विद्रोह देखा गया, जिसको कंट्रोल करना नामुमकिन था। इसके चलते 1707 में जब औरंगजेब की मौत हुआ, उसके बाद 1717 तक कुछ देर तक ऐसे हिलता ढिलता चला, और उसके बाद मुगल बादशाही पूरी तरह से खत्म होने की कगार पे चले गए। तो এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ औरंगजेবের ধর্মীয় নীতি। আমরা ধর্মীয় নীতি নিয়ে একটা বড় প্রশ্ন করেছি তোমাদের, এবং সেটা থেকে আমরা যদি কনক্লুশনে আসি, এগেন ঐতিহাসিক যদুনাথ সরকার, এল শ্রীবাস্তব, ভিনসেন্ট স্মিথ এনাদের বক্তব্য অনুযায়ী যদি আমরা এখানেও দেখি যে औरंगजेब ভারতবর্ষকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে রূপান্তরিত করতে চেয়েছিলেন, इस्लामिक कंट्रीতে রূপান্তরিত করতে চেয়েছিলেন। उनका लक्ष्य यही था कि भारतवर्ष इस्लामिक नियम के अनुसार चले, सब लोग वही इस्लाम को फॉलो करे। उनका यही सिस्टम था। हालांकि उनके जो पूर्वज थे, पूर्वज मतलब पापा के पापा, मतलब शाहजहां, जहांगीर और परदादा जिसको हम बोल सकते हैं, तो अकबर के टाइम में उन्होंने एक ऐसा एग्जाम्पल सेट किए थे भारतवर्ष में, जिसके चलते हिंदू मुस्लिम का दोनों कम्युनिटी का सपोर्ट उनके पीछे था। लेकिन औरंगजेब जब सिंहासन में बैठे तो उन्होंने तो पूरी तरह से इस्लामाइज्ड सिस्टम्स को चालू करने के लिए उन्होंने ठान लिए थे। तो इसके चलते क्या हुआ, एक कम्युनिटी जो है वो हिंदू कम्युनिटी वो पीछे रह गए, मतलब उनके सपोर्ट में नहीं रहा। अब और बहुत सारा रेफरेंस हम लोगों को मिलता है कि उन्होंने जब मेवाड़ आक्रमण किया था 200 से ज्यादा मंदिर को तोड़ दिया था, और वो जिजिया टैक्स जो था वो रीइम्पोज किए थे। तो इसके चलते बहुत सारा सिस्टम्स उन्होंने हिंदू के अगेंस्ट लिए थे। सिर्फ हिंदू नहीं, बहुत सारा, वो तो अपने आप एक सुन्नी मुस्लिम थे, सिया जो संप्रदाय थे, मुस्लिम के एक अलग कैटेगरी है सिया, तो उनके विरुद्ध भी उन्होंने एक्शन लिए थे। और बहुत सारा की जो मतलब छोटा मोटा जो कम्युनिटी था हमारे देश में, वो नॉन मुस्लिम्स और मुस्लिम्स के अंडर में भी बहुत सारा छोटा मोटा कम्युनिटी हुआ करता था, तो इन लोगों के विरुद्ध भी एक्शन लिए। और सबसे बड़ी बात, ये सब चलाने के चक्कर में उन्होंने क्या कर दिया, पूरे सिस्टम को अपने इस्लामाइजेशन जो हम बोलते हैं उस सिस्टम, जैसे हमने उस वक्त बोला था धर्म, जब रिलीजियस पॉलिसी के बारे में पढ़ रहे थे, जब उन्होंने बोला कि नाचना गाना या कुछ भी म्यूजिशियंस को वहां से हटा दिए थे, कॉइन्स में लिखना बंद कर दिए थे, बहुत तरह की जो कल्चरल सिस्टम पूरी तरह से ठप हो चुका था। তো এই জন্য আমরা বলতে পারি যে औरंगजेবের সময়কালে ধর্মান্ধতার কারণে মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন, এবং আমরা দেখেছি যে औरंगजेब একের পর এক হিন্দু বিদ্বেষী নীতি অবলম্বন করেছেন, জিজিয়া করকে চালু করেছেন, তীর্থকরকে পুনরায় চালু করেছেন হিন্দুদের তীর্থকরকে। তারপরে তিনি সমস্ত, যেমন ধরো হোলি উৎসব বন্ধ করে দিয়েছেন,
আমার বিশেষ করে যে দোল উৎসবের কথা বলা আছে তিনি বন্ধ করে দিয়েছেন, এবং বারাণসীতে নতুন করে মন্দির নির্মাণ যাতে না করতে পারেন তার জন্য তিনি ল জারি করেছেন, এবং মেবার আক্রমণ করার সময় 200টারও বেশি মন্দির ভেঙে দিয়েছেন। এর ফলে আমরা দেখেছি অনেক মন্দিরকে তিনি লুট করেছেন। এই কথা এই সমস্ত ঐতিহাসিকদের বক্তব্য থেকে স্পষ্ট, যে যার ফলে একটা কথা আমরা নিজে খুবই বুঝতে পারছি যে শুধুমাত্র যে তিনি হিন্দুদের তো বিরোধিতা করেইছেন, এমনকি শিয়া সম্প্রদায়দের ওপরও তিনি অত্যাচার চালিয়েছেন। অর্থাৎ একজন রাজা ভারতবর্ষের মতো দেশে যদি একটা ধর্মনীতির দ্বারা পরিচালিত হন, তাহলে সেখানেতে বেশি দিন টিকে থাকা বা সেই রাজ পরিবার টিকে থাকা অত্যন্ত কঠিন। এটা অরঙ্গজেবের ক্ষেত্রে তাই হয়েছিল। অরঙ্গজেব যে সিস্টেম নিয়ে চলেছিলেন, সেই সিস্টেম নিয়ে গোটা ভারতবর্ষের মতো দেশ, যেখানে এত ধর্ম, বর্ণ, ভাষা, এত গোষ্ঠীর মানুষ বসবাস, সেখানে আপনি মুসলিম স্টাইল, মুসলিম রীতি চালু করতে চাইছেন, এটা কিন্তু কখনোই কাম্য ছিল না। অরঙ্গজেব যখন এটা বুঝতে পেরেছিলেন, তিনি হয়তো জীবদ্দশার দিকে শেষের দিকে হয়তো বুঝতে পেরেছিলেন তার ভুলের কথা, কিন্তু তিনি যখন বুঝতে পেরেছেন তার দ্বারা, ভুল নীতির দ্বারা অনেক বিদ্রোহ সংগঠিত হচ্ছে নর্থ ইন্ডিয়াতে, ততদিন অনেক দেরি হয়ে গিয়েছে। অর্থাৎ এই ধর্মনীতির দ্বারা মুঘল সাম্রাজ্যের ভিত নড়ে গিয়েছিল। 3 নাম্বার পয়েন্টস, রাজপুত এবং শিখদের বিরুদ্ধে নীতি। অরঙ্গজেবের রাজপুত নীতিটা অত্যন্ত ভুলে ভরা ছিল। আমরা অলরেডি বড় নোট করেছি, সেখানে আমি তোমাদের বলেছি যে 2 বড় রাজপুত রাজ্য ছিল, একটা হচ্ছে মানে মেবার, আর একটা হচ্ছে মারওয়ার আর মেবার। অরঙ্গজেব এই সমস্ত ঐতিহাসিকেরা বলছেন যে অরঙ্গজেবের যারা যে পূর্বপুরুষ, মানে আকবরের কথা, আমি আবার আকবরের কথা বলছি, আকবর রাজপুত জাতি সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়েছিলেন। वो जानते थे कि राजपूत कम्युनिटी उस वक्त के भारत की सबसे ज्यादा शक्तिशाली कम्युनिटी है, उनके विरोध युद्ध नहीं करना है, उन लोगों को साथ लेना है, और साथ लेने के उसकी पॉलिसी अलग से लिए थे, और उन्होंने उन लोगों के साथ वैवाहिक संपर्क स्थापन किए थे, मैट्रिमोनियल अलायंस जिसको हम बोलते हैं, वो कर लिए थे। तो और बहुत सारा लीडर्स को उन्होंने मनसबदारी भी दे दिए थे এবং কাছে টেনে নিয়েছিলেন, যার ফলে মানে আকবর এটা খুব ভালোভাবেই তো জানতে পেরেছিলেন যে রাজপুতদের আমি চটাতে চাই না, এবং রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধও যেতে চাই না, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হবে, এবং এটা একটা পলিসি নেওয়া হোক, তাদেরকে মুঘল বাহিনীর অন্তর্ভুক্ত করে দেওয়া হোক, এবং মনসবদারি দিয়ে দেওয়া হয়েছে। অরঙ্গজেব কিন্তু উল্টো পথে হাঁটলেন। এমন নয় যে মারওয়ার এবং মেবার মুঘলদের বিরোধী ছিল। औरंगजेब এই দুটো রাজ্যের যারা শাসক ছিলেন, যশবন্ত সিং এবং আমাদের যে রাজ সিং মেবারের, তো এরা দুজনই কিন্তু প্রথমে কিন্তু মোগলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এজ এ মনসবদার। কিন্তু যখনই আমাদের যশবন্ত সিং মারা গেলেন মারওয়ারের, তো তিনি হঠাৎ করে সেনাবাহিনী নিয়ে চলে গেলেন নিজে এবং মারওয়ার দখল করে ফেললেন, এবং দিয়ে তিনি 26 লক্ষ টাকার বিনিময়ে একজন অন্য কাউকে সিংহাসনে বসিয়ে দিলেন টাকার লোভে। এবং মেবারের ক্ষেত্রেও তাই হলো, যেহেতু মেবার মারওয়ারকে হেল্প করেছে তার জন্য তিনি মেবার আক্রমণ করলেন, এবং মেবার আক্রমণ করার সঙ্গে সঙ্গে ওখানকার মন্দির তছনছ করে দিলেন, 200টারও বেশি মন্দির এলাকা। বলে এই যে রাজপুত জাতি এর পর থেকে যে মুঘলদের বিরুদ্ধে হয়ে গেল, মুঘল বাহিনীতে রাজপুত জাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ছিল এতদিন। তারা মারওয়ার মেবারে আক্রান্ত হয়ে যাওয়ার পর তারা মুঘলদের বিদ্রোহী হয়ে গেল। যার জন্য যদি ঐতিহাসিকেরা বলছেন যদি অরঙ্গজেব রাজপুতদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন, তাহলে কি হতো, উনি তাহলে এই বিজাপুর গোলকুন্দার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারতেন, এছাড়া শিবাজির বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারতেন রাজপুতদের, এবং সাপোর্ট পেতেন, যেটার দ্বারা তারা হয়তো এত ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু তার এই ভুল ভ্রান্ত নীতির কারণে রাজপুতরা, যারা মুঘলদের এতদিনের বন্ধু ছিল, बहुत सालों से जो लोग दोस्त थे, उनकी पॉलिसी के चलते ये लोग दुश्मन बन गए, और इसके चलते क्या हुआ, पूरे नॉर्थ इंडिया में मुगल का जो एक कंट्रोल बना हुआ था अकबर के बाद से, वो कंट्रोल कहीं ना कहीं पर टूटने लगा। तो इसके चलते मुगल बादशाही के खत्म होने की बहुत
एक बहुत ही बड़ा वजह बन गया। दूसरी बात सिख कम्युनिटी हम लोग जानते हैं कि पंजाब में है। गुरु नानक देव যে শিখ সম্প্রদায় এবং শিখ কমিউনিটি আমরা জানি 10 জন গুরু ছিল। 10 জন গুরুর মধ্যে যে নবম গুরু 9th उनका नाम था तेग बहादुर। औरंगजेब तेग बहादुरকে আদেশ দিয়েছিলেন হত্যা করার জন্য। যখন তিনি তেগ বাহাদুরকে হত্যা করতে গেলেন বা হত্যা করার আদেশ দিলেন, সে তার পর থেকেই শিখ সম্প্রদায়ের বিরোধী হয়ে গেল। শিখ সম্প্রদায় মুঘল সাম্রাজ্যের বিরোধী হয়ে পড়লো এবং औरंगजेब তো মারা গেলেন, কিন্তু এই যে বিরোধিতা অর্থাৎ শিখ সম্প্রদায় একটা বিরাট কমিউনিটি রূপে নর্থ ইন্ডিয়াতে আসছেন, পাঞ্জাবের মুলতান, বর্তমান পাকিস্তান ওই জোনটাতে, অর্থাৎ এটা মুঘল পরবর্তী বাদশাদেরকে এই যে ধাক্কা সামলানোটা একদম অসম্ভব হয়ে পড়লো, যার জন্য মুঘল সাম্রাজ্য পতনের দিকে একদম चले गल। तो ये सिख कम्युनिटी के तेग बहादुर की हत्या के बाद सिख कम्युनिटी मुगल फोर्स के विरोध चले गए, औरंगजेब के विरोध चले गए। औरंगजेब का तो मौत हो गया, लेकिन उसके बाद का जो हालात है, कभी भी सिख कम्युनिटी एक एज ए फोर्स होके लड़ाई शुरू किए और मुगल के विरुद्ध। और पूरे नॉर्थ इंडिया में अगर मुगल बादशाही के खत्म होने की बहुत सारा वजह भी हो सकता है, लेकिन एक वजह ये थी कि सिख कम्युनिटी की स्वाधीन हो जाना। वहां पर उन्होंने इंडिपेंडेंट होकर घोषणा कर दी पाकिस्तान, पंजाब और हमारे भारत की जो पंजाब उस जोन में। तो ये चलते ये बहुत ही खतरनाक साबित हुआ मुगल बादशाही सिस्टम्स के लिए। দাক্ষিণাত্য নীতি, নেক্সট যে পয়েন্টস, দাক্ষিণাত্য নীতি ডেকান পলিসি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দায়ী ছিল। দাক্ষিণাত্য নীতিটা কার? औरंगजेबेর ডেকান পলিসিতে কি ছিল? 3টে জিনিসের প্রতি তিনি এই পলিসি চালিয়েছিলেন। 2টো রাজ্য দখল, বিজাপুর আর গোলকুন্দা, আর একটা হচ্ছে শিবাজিকে দমন করা। এখন 1685 এবং 86 সালে বিজাপুর গোলকুন্দাকে তো তিনি দখল করলেন। এই 2টো রাজ্য হচ্ছে শিয়া রাজ্য, ঠিক আছে, দখল করলেন এবং অদ্ভুতভাবে এই শিয়া রাজ্য দুটি দখল করার পর তিনি ওখানে রয়ে গেলেন এবং শিবাজির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে 25 বছর তিনি লড়াই করতে লাগলেন এবং শিবাজিকে তিনি কিন্তু জীবনের শেষ প্রান্তে এসেও তিনি পরাজিত করতে পারলেন না। অর্থাৎ এবং তিনি বোকার মতো বলা যায়। যখন বাহাদুর শাহ যখন তার ছেলে প্রথম বাহাদুর শাহ দিল্লি থেকে বাবাকে ডাকছেন এবার আপনি চলে আসুন, কিন্তু তখন তিনি শুনবেন না, তিনি শিবাজিকে পরাজিত করেই ছাড়বেন। কিন্তু শেষমেশ পর্যন্ত শিবাজিকে একবার তো ধরেছিলেন পুরন্দরের সন্ধিতে, দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওই পুরন্দরের সন্ধি শর্ত অমান্য করার জন্য औरंगजेबের সিদ্ধান্ত অখুশি হয়ে গিয়ে শিবাজি তো পালিয়েছিলেন তার জেল থেকে, যার ফলে শিবাজিকে তিনি কোনোদিন দমন করতে পারলেন না এবং উপরন্ত তিনি দীর্ঘ 25 বছর ওখানে কাটিয়ে দিলেন, দীর্ঘদিন যুদ্ধে কাটালেন, এত টাকা পয়সা ক্ষয়ক্ষতি, মন্ত্রী, তার আমলা সমস্ত কিছু তিনি দাক্ষিণাত্যে নিয়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ দিল্লিটা পুরো ফাঁকা পড়ে গিয়েছিল। দিল্লিতে নানান লোকেরা সুযোগ সুবিধা নিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করেছেন, বড় বড় কৃষক বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি এবং যেটা দাক্ষিণাত্য পলিসি, দাক্ষিণাত্যে বিদ্রোহ করতে গিয়ে তার রাজকোষ শূন্য হয়ে গেল। যার জন্য একটা রেফারেন্স আছে যে বাংলায় তখন আমাদের মুর্শিদাবাদের সুবেদার ছিলেন মুর্শিদ কুলি খান। এই বাংলায় औरंगजेबের এই পলিসির জন্য ভারতবর্ষে মুঘল বাদশাহ औरंगजेबের কন্ট্রোল কমে গিয়েছিল, কিন্তু মুর্শিদ কুলি খান অত্যন্ত ভালোবাসতেন औरंगजेबকে, যার জন্য তিনি এখান থেকে টাকা পাঠাতেন औरंगजेबকে দাক্ষিণাত্যে। তো ওখানে বিজাপুর যেখানে তিনি ছিলেন, তো যার ফলে এই বিজাপুর গোলকুন্ডা বর্ডারে যখন তিনি থাকছেন দাক্ষিণাত্যে, তখন এই টাকাতে নাকি তার জীবনযাপন চলছে। তো এটা একটা মুঘল বাদশাহ হিসেবে তাকে এটা মানায়নি এবং তিনি উত্তর ভারতে যদি ফেরত চলে আসতেন এবং এমনকি যদি বিজাপুর গোলকুন্দাকে ডাইরেক্ট দখল না করে তিনি তাদের বসতা স্বীকার করে নিতেন, যেমন তার আগের রাজারা করেছিলেন বাদশারা, তো যদি এটা করতে পারতেন তাহলে হয়তো হতো কি, ওই বিজাপুর গোলকুন্দা 2টো শিয়া রাজ্য ছিল, তো তারা শিবাजीকে দমন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এবং औरंगजेबকে তারা সাহায্য করতেন। ऐसा कहा जाता है कि अगर वो इतने दिन वहां पर नहीं रहते, अगर वो नॉर्थ इंडिया में चले आते तो इतना विद्रोह नहीं होता और सबसे बड़ी बात वो शिवाजी को भी दमन भी कर सकते थे अगर वो डायरेक्ट बीजापुर गोलकुंदा को नहीं ले लेते। तो इसके चलते क्या हुआ, वहां का जो साधारण जनगण था उनके विरुद्ध चले गए। তো এই জন্য বলা হয় দাক্ষিণাত্য পলিসি औरंगजेबের পতনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন বাদশাহ 25 বছর
নিজের সিংহাসন ছেড়ে দিয়ে অন্য একটা জায়গাতে বসে রয়েছেন, এটা আধুনিক যে কোনো বাদশার পক্ষে, আধুনিক কেন, যে কোনো গোটা বিশ্বের যে কোনো বাদশাহের ক্ষেত্রে একটা খারাপ সংকেত, যার জন্যই মুঘল সাম্রাজ্য উত্তর ভারতে খণ্ড বিখণ্ড হতে শুরু হয়েছিল। এটা হচ্ছে যে আমরা এবারে উপসংহারে যদি দেখি, এই যে আরেক দল ঐতিহাসিকের কথা প্রথমে আমি তোমাদের বলেছিলাম, যে যারা স্বীকার করেন না যে অরঙ্গজেবের সমস্ত দায়িত্বটা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অরঙ্গজেবই দায়ী, এই ব্যাপারটা যারা স্বীকার করেন না, তাদের মধ্যে যে ঐতিহাসিকেরা রয়েছেন তারা হচ্ছেন পার্সিভাল স্পিয়ার, এম আতাহার আলী, ইরফান হাবিব এবং সতীশচন্দ্র, ডক্টর সতীশচন্দ্র। এই সমস্ত বড় বড় ঐতিহাসিকেরা তারা বলছেন, একটা একটা করে তারা বিপক্ষে মতামত দিয়েছেন যে औरंगजेब যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো তার অনুযায়ী ঠিক, उनके हिसाब से ये बहुत स्वाभाविक था, ठीक था। उन्होंने ये डिसीजन लिए थे एक सिचुएशन के तहत। क्या क्या सिचुएशन था, अब हिस्टोरियंस लोग क्या क्या बोल रहे हैं। उन लोगों ने बोल रहे हैं कि जाट, बुंदेला, सतनामी এই সমস্ত বিদ্রোহ, যে औरंगजेब যখন দাক্ষিণাতে 25-26 বছর ছিলেন, তখন তো উত্তর ভারতবর্ষে বুন্ডেলা, জাত, সতনামি এরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এরা হচ্ছে কৃষক, এবং এরা এই বিদ্রোহের পিছনে কোন রকমে, এনারা বলছেন যে বিদ্রোহের পিছনে কোন রকমের ধর্মীয় বিদ্রোহ ছিল না, এবং এরা বিদ্রোহটা করেছিল মোটামুটি অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, এবং এই অর্থনৈতিক সংকটের কারণেই এই বিদ্রোহ দেখা দিয়েছিল, কারণ উত্তর ভারতবর্ষে তখন খরা দেখা দিয়েছিল, इकोनॉमिकली क्राइसिस चल रहा था नॉर्थ इंडिया में। इसके चलते ये लोग विरोधी हो गए थे मुगल बादशाही के फोर्स के अगेंस्ट, क्योंकि वो लोग टैक्स नहीं दे पा रहे थे, सूखा पड़ गया था नॉर्थ इंडिया में, और लेकिन मुगल जो ऑफिसर्स थे वहां पर जाके टैक्स कलेक्ट कर रहे थे, तो इसके चलते क्या हुआ, वो लोग विरोधी हो गए और उन्होंने मुगल फोर्स के अगेंस्ट विद्रोह शुरू कर दिया। जाट, बुंदेला, सतनामी हमने पहले डिस्कस कर चुके हैं, हम इसके बारे में आप तुम लोगों को बोल चुका हूँ। तो ये इसके चलते क्या हुआ, ये हिस्टोरियंस लोग बोल रहे हैं कि ये विद्रोह जो था ये धर्मीय कारण से नहीं था, ये इकोनॉमिक की वजह से था, এবং যার ফলে औरंगजेब যে নিজে দায়ী ছিলেন এমনটা কিন্তু করা যায় না। রাজপুতানার উদ্দেশ্যে তিনি বলছেন, ওই যে রাজপুতদের বিরুদ্ধে औरंगजेब কেন বিদ্রোহ করতে গেলেন। औरंगजेब, এই ঐতিহাসিকেরা বলছেন যে সমগ্র রাজপুত জাতির বিরোধিতা औरंगजेब করেননি, সমগ্র রাজপুত জাতির বিরোধিতা শুধুমাত্র মেবার আর মারওয়ার, এই দুটোকে তিনি দখল করেছিলেন। বাকি যেমন ধরো বুন্দি, বিকানের এসব এলাকাগুলো তো ছিল, আর এরা औरंगजेबের বন্ধু ছিলেন, এবং औरंगजेबের অনেক রাজপুত মানে মনসবদার ছিল, এবং এটা প্রমাণও আছে। অতএব যে औरंगजेब যে মোটামুটি ভাবে যে তিনি যে মানে ইচ্ছা করে রাজপুতদের দমন করেছিলেন এমনটা নয়, এবং এটা অনুমান করা হয়েছিল যে সেই সময় অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, মেবার এবং মারওয়ারের অনেক সম্পদ, যে টাকা পয়সাটা পাচ্ছিলেন औरंगजेब তার রাজकोष भरते सुविधा होता, अतः इकोनॉमिकली क्राइसिस हो रहा था। जब अगर 2 स्टेट को दखल कर लिए तो इसके चलते उनका राजकोष भी बहुत हद तक ठीक हो सकता था। इसके वो प्लान लेके उन्होंने राजपूत, वो 2 स्टेट के अगेंस्ट उन्होंने विद्रोह किया था। बहुत सारे मंदिर को भी लूटा गया था उस वक्त मेवाड़ के। तो इसके चलते ये हिस्टोरियंस लोग बोल रहे हैं कि राजपूत के अगेंस्ट उनका जो युद्ध था वो इकोनॉमिकली वो सही था, तो इसके चलते उन्होंने आक्रमण किए थे, तो এই জন্য ওনাকে দায়ী করা যায় না। আর যেটা 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 মানে আরেকটা বড় কারণ হচ্ছে যে দাক্ষিণাত্যে তিনি যে সময়টা কাটিয়েছেন, এই যে বিজাপুর গোলকুন্দায়, এই ক্ষেত্রেও এগেন এই সমস্ত ঐতিহাসিকেরা বলছেন বিজাপুর গোলকুন্দা থেকে প্রচুর টাকা আসার সম্ভাবনা ছিল। औरंगजेब ক্রাইসিস বুঝতে পারছিলেন এবং নিজের সমস্যাকে মেটানোর জন্য তার টাকা দরকার ছিল, রাজদরবারের টাকা দরকার ছিল, যার জন্য তিনি আক্রমণগুলো চালিয়েছিলেন। একটা ব্যক্তিগত অভিমান তো ছিলই যে বিজাপুর গোলকুন্দাকে তার পূর্বপুরুষরা দখল করে যেতে পারেননি, তিনি দখল করছেন। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি ঐতিহাসিকরা, এই সমস্ত ঐতিহাসিকরা বিশ্লেষণ করে বলেছেন যে এর পিছনে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে অর্থনীতি। অতএব এছাড়া দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তি বিশেষের ওপরে যে জটিলতা, মুঘল বাদশাহী যে সিস্টেমটাকে তৈরি করতে পেরেছিলেন তার বিরুদ্ধে তিনি বলতে গিয়ে তিনি বলেছেন যে এটা কিন্তু একজন লোকের দ্বারা এত বড় সাম্রাজ্য যে পতন ঘটবে এমনটা কিন্তু নয়।
এর কারণ এত বড় সাম্রাজ্য একটা লোকের সিদ্ধান্তেই পতন ঘটে গেলে এমন নয়, এর পতনটা আর পিছনে অনেক কারণ ছিল এবং সেখানে তারা বলছেন অর্থনৈতিক সমস্যা, জায়গিরদারি সংকট এবং নানান কারণের পরিণতি হচ্ছে এই মুঘল साम्राज्य दुर्बल हुए जावा। अर्थात ये लोग ऐसे हिस्टोरियंस लोग बोल रहे कि हम लोग एक औरंगजेब को ही एकमात्र दोषी नहीं करार दे सकते हैं। इसके एक इतना बड़ा साम्राज्य के डिक्लाइन होने से पीछे बहुत सारा रीजन था, औरंगजेब अकेला नहीं था। তো এই জন্য औरंगजेबকে আমরা এককভাবে দায়ী করতে পারি না। ওকে, তোমাদের আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, এখানে একটা 5 মার্কে তোমরা নোট করে রাখবে। আর আশা করি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা আর একটা বড় কোয়েশ্চেন পড়বো, তারপর তোমাদের আমার পোর্শনের সিলেবাসটা শেষ হবে। তারপরে আমরা শর্ট কোয়েশ্চেন করবো, পরের স্টেজে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখা যাক, তারপর আমরা তোমাদের জানাবো। থ্যাংক ইউ।